ভাগীরথী নদীর শান্ত স্রোতের ধারে দাঁড়িয়ে আছে এক শহর, যেখানে ইট পাথরের চেয়েও ভারী ইতিহাস, যেখানে প্রতিটি দরজা, প্রতিটি মিনার, প্রতিটি ধ্বংসাবশেষ যেন ফিসফিস করে বলে যায় মোগল, নবাব আর উপনিবেশের গল্প। সেই শহরের নাম মুর্শিদাবাদ, যার পরতে পরতে ইতিহাস। আজ এটি নিছক একটি জেলা শহর, কিন্তু অষ্টাদশ শতাব্দীতে এটি ছিল বাংলা, বিহার ও উড়িষ্যার রাজধানী, মুঘল সাম্রাজ্যের সবচেয়ে ধনী সুবা এবং আন্তর্জাতিক বাণিজ্যের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। ইতিহাসের টানে, ইতিহাসের খোঁজে চলে এসেছি নবাবের শহর মুর্শিদাবাদে। আর এখানে কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কোথায় কোথায় ঘুরবেন, কিভাবে ঘুরবেন, খরচ কত পড়বে, সব কিছু নিয়ে থাকবে আজকের নিবেদন। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আজ নতুন একটি ট্রাভেল ব্লগে আপনাদের স্বাগত। আজ যেহেতু গন্তব্য মুর্শিদাবাদ, তাই ট্রেন ধরার জন্য যাচ্ছি শিয়ালদা স্টেশনে। ধরব সন্ধে 6:20 ভাগীরথী এক্সপ্রেস। পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে। সন্ধেবেলা শিয়ালদা স্টেশনটিকে বাইরে থেকে দেখতে ভীষণ সুন্দর লাগে, আলো দিয়ে খুব সুন্দর করে সাজানো থাকে। ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। আমাদের ট্রেন 13103 ভাগীরথী এক্সপ্রেস ছাড়বে সন্ধে 6:20-তে। ট্রেনে উঠে পড়েছি। আমাদের রিজার্ভেশন করা ছিল এসি চেয়ার কারে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এবার বলি, এই ভাগীরথী এক্সপ্রেসের এসি চেয়ার কারের ভাড়া পার হেড 350 টাকা করে, আর অন্যান্য সার্ভিস চার্জ নিয়ে পড়ছে প্রায় পার হেড 460 টাকা করে। কলকাতা থেকে মুর্শিদাবাদ যাওয়ার সারাদিনে অনেক লোকাল এবং এক্সপ্রেস ট্রেন আছে। আমি সেই সব ট্রেনের টাইম ও লিস্ট ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তবে সবচেয়ে ভালো ট্রেন কলকাতা স্টেশন থেকে সকাল 6:50-এর হাজারদুয়ারি এক্সপ্রেস। ট্রেন মোটামুটি টাইমেই ছেড়ে দিয়েছে। দেখা যাক আমরা মুর্শিদাবাদ স্টেশনে গিয়ে কখন পৌঁছই। মুর্শিদাবাদ স্টেশনে এসে পৌঁছালাম, ঘড়িতে তখন রাত্রি 10:10। ট্রেন এসে পৌঁছানোর সময় ছিল 9:59। 10-11 মিনিট লেট করেছে, ঠিকই আছে। এসকালেটর দিয়ে উঠে গেলাম, ওই পারে যেতে হবে। আর যেহেতু ট্রেন রাত্রে পৌঁছানোর ব্যাপার ছিল, তাই আমরা হোটেলে আগে থেকে ফোন করে টোটো বলে রেখেছিলাম। টোটো দাদাও চলে এসেছে, ওনার টোটোতেই হোটেলে পৌঁছবো। প্রায় রাত্রি 10:40 নাগাদ আমাদের বুক করা হোটেল সাগনিকে এসে পৌঁছালাম। আর শীতের রাত, হোটেলে ডিনারের অর্ডার আগেই করে দিয়েছিলাম আসার সময়, তাই ডিনার সেরে চেক ইন করে তবেই রুমে যাব। আর এটা হচ্ছে হোটেল সাগনিকের নিজস্ব রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটা ফাঁকাই প্রায়, যেহেতু রাত্রি অনেকটাই হয়েছে আর তার উপরে বেশ ঠান্ডা। আজ যেহেতু রাত হয়ে গেছে, কাল সকালে আবার আপনাদের সাথে কথা হবে। এটা হলো এদের রিসেপশন। এখন এই মুহূর্তে কেউ নেই, ওয়েট করতে হবে। সকাল সকাল ব্রেকফাস্ট সেরে আজ প্রথম দিনের সাইট সিনে বেরিয়ে পড়লাম। আজ আমাদের প্রথম দিনের প্রথম গন্তব্য তোপখানা। এটি মুর্শিদাবাদের প্রতিষ্ঠাতা মুর্শিদ কুলি খাঁর গোলা বারুদ রাখা স্থান, আর তার শেষ নিদর্শন ইতিহাস বিখ্যাত জাহান কোষা কামান। ঢুকেই দূর থেকে জাহান কোষা কামানটি দেখতে পেলাম, আর তাকে ঘিরে পর্যটকদের ভিড়ও বেশ। জাহান কোষা মানে জগৎজয়ী। কামানটি দীর্ঘদিন গাছের গোড়ায় আটকে ছিল, বর্তমানে সেটিকে বেদির ওপর বসানো হয়েছে। দৈর্ঘ্যে 18 ফুট ও প্রস্থে 4 ফুট। কামানটির গায়ে রয়েছে 9টি পিতলের ফলকখণ্ড। অষ্টধাতু দ্বারা নির্মিত 212 মণ ওজনের এই কামানটি তৈরি হয় শাহজাহানের রাজত্বকালে। পরবর্তী গন্তব্য ফুটি মসজিদ বা ফৌতি মসজিদ। এটা হলো ফুটি মসজিদের বাইরের দিক। তো ভেতরে ঢুকে দেখি। জঙ্গলাকীর্ণ এই ফুটি মসজিদ বা ফৌতি মসজিদে এসে পৌঁছালে বেশ রোমাঞ্চ জাগায়, কারণ এর আর্কিটেকচারটা অদ্ভুত। মসজিদটি নির্মাণ শুরু করেছিলেন নবাব সরফরাজ খাঁ। কথিত আছে এই মসজিদটি এক রাতেই তৈরি হয়েছিল এবং এখানকার অনেক শিল্পকর্মই অসম্পূর্ণ থেকে গেছে।
এই মসজিদের নির্মাতা নবাব সরফরাজ খান ছিলেন মুর্শিদ কুলি খাঁয়ের দৌহিত্র। ফৌতি কথার আরবি অর্থ মৃত্যু। নবাব সরফরাজ খাঁ গিরিয়ায় আলবর্দির সাথে যুদ্ধ করতে গিয়ে মারা যান, আর তখন থেকেই মসজিদটি অসম্পূর্ণ রয়েছে। পরবর্তীকালে কেউই এই মসজিদটি সম্পূর্ণ করতে উদ্যোগী হননি। যেহেতু মসজিদটি তৈরি করতে করতে নবাবের মৃত্যু হয়, তাই এই মসজিদটির নাম হয় ফৌতি মসজিদ। এই নামকরণের ইতিহাস এটাই। আর স্থানীয়রা এই মসজিদকে ফুটি মসজিদ বা ফুটো মসজিদ বলে, যেহেতু ওপরের অংশগুলো ফাঁকা, ফুটো বা গোলাকার। বর্তমানে এই মসজিদটি এএসআই দ্বারা সুরক্ষিত নয়, তাই মেনটেনেন্সের খুবই অভাব। আর এই জায়গাটায় পর্যটকরা খুবই কম আসেন, কিন্তু বেশ ভালো। অবশ্যই আপনারা আসবেন এখানে। ফুটি মসজিদ দেখে এগিয়ে চলেছি পরবর্তী গন্তব্যের দিকে। রাস্তায় এই আম বাগানে একটু দাঁড়ালাম। এই সমস্ত জায়গায় আগে নবাব অধীনস্থ ছিল। চলে এসেছি কাটরা মসজিদে। 1723 থেকে 24 খ্রিস্টাব্দের মধ্যে মুর্শিদ কুলি খাঁর নির্দেশে তার বিশ্বস্ত অনুচর মোরাদ ফরাজ কাটরা মসজিদটি নির্মাণ করেন। মুর্শিদ কুলি খান ঢাকা থেকে 1717 খ্রিস্টাব্দে রাজধানী স্থানান্তরিত করেন। তার নিজের নামানুসারে নতুন রাজধানীর নামকরণ করেন মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের অন্যতম দ্রষ্টব্য এই কাটরা মসজিদ। মুর্শিদ কুলি খাঁ শেষ বয়সে মসজিদটির ভেতরে এমন জায়গায় নিজের সমাধি ভবন নির্মাণ করতে চেয়েছিলেন যাতে মসজিদের প্রবেশপথে সকলের পদধূলি তার সমাধির উপর পড়ে এবং তার আত্মা বেহেশতে গমন হয়। সেই সমাধি ভবনটি আপনাদের দেখাবো। এই কাটরা মসজিদ বাংলার দ্বিতীয় বৃহত্তম মসজিদ। প্রায় 70 ফুট উচ্চতার এই মসজিদটির ভেতরের চত্বর বিশাল বড়। কয়েকশো লোক একসঙ্গে এখানে নামাজ পড়তে পারতেন। চত্বরটির চারিদিকে এই যে ছোট ছোট প্রকোষ্ঠ দিয়ে ঘেরা, এগুলি দূরের তীর্থযাত্রীদের ও কোরআন পাঠার্থীদের জন্য নির্দিষ্ট ছিল। পূর্বে মসজিদটির চারদিকে 4টি সুউচ্চ মিনার ছিল, যেগুলি দুর্গের কাজ করত। বর্তমানে 2টি মিনার সম্পূর্ণভাবে ধূলিসাৎ, আর 2টি রয়ে গেছে, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এই হলো মুর্শিদ কুলি খাঁয়ের সমাধি ভবন। আর তার এই সমাধি ক্ষেত্রের ওপর উঠে গেছে এই 14টি সিঁড়ির ধাপ। তার ইচ্ছানুসারে এই সিঁড়ির নিচেই তৈরি হয় সমাধি ক্ষেত্রটি। পরবর্তী গন্তব্য আজিম-উন-নেসার সমাধি। আজিম-উন-নেসা মুর্শিদ কুলি খাঁয়ের মেয়ে এবং মুর্শিদাবাদের দ্বিতীয় নবাব সুজাউদ্দিনের স্ত্রী। কাটরা মসজিদের মতো এখানেও একটি মসজিদ ছিল। বেগম নিজেই মসজিদটি নির্মাণ করেন। ভূমিকম্পে মসজিদটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। আজ পড়ে আছে তার কিছু ধ্বংসাবশেষ। 1734 খ্রিস্টাব্দে আজিম-উন-নেসার মৃত্যুর পর তার বাবা মুর্শিদ কুলি খাঁয়ের মতোই তারও সিঁড়ির নিচে সমাধি তৈরি হয়। এবার চলে এসেছি মির্জাফর ও তার পরিবারের ঐতিহাসিক 1100 কবরস্থান দেখতে। টিকিট মূল্য জনপ্রতি 10 টাকা। জাফরগঞ্জ সমাধিক্ষেত্র। মির্জাফর এবং মির্জাফর বংশের প্রায় 1100 সমাধি আছে এখানে। প্রায় 3.5 একর জমির ওপর এই সমাধিক্ষেত্রে মির্জাফরের সমাধি ছাড়াও আছে তার প্রথম পত্নী শাহ খানুম,
তৃতীয় পত্নী মুন্নি বেগম সহ পরিবারের বহু সদস্যের সমাধি। যদিও তার কুখ্যাত পুত্র মিরানের সমাধি এখানে নেই। মির্জাফরের পত্নী শাহ খানম, মুন্নি বেগম এদের সমাধি আছে কবরস্থানের মধ্যেই পাঁচিল দিয়ে ঘেরা। এই যে পাঁচিল দিয়ে ঘেরা আছে শাহ খানমের সমাধি। এখানেই আছে হাজারদুয়ারির প্রতিষ্ঠাতা হুমায়ুন যার সমাধি। আর এই যে পাঁচিল দিয়ে ঘেরা আছে মির্জাফরের তৃতীয় পত্নী মুন্নি বেগমের সমাধি। আর সামনের দিক থেকে 3 নম্বর সমাধিটি মির্জাফরের। এই সমাধি ক্ষেত্রের উল্টো দিকেই আছে সাধারণ মসজিদ, এখানেও নামাজ পড়া হয়। জাফরগঞ্জ সমাধি ক্ষেত্রের পাশেই আছে জাফরগঞ্জ দেউড়ি বা মির্জাফর গেট। এই দেউড়ি বা গেট মির্জাফর দেউড়ি বা নিমক হারাম দেউড়ি নামেও পরিচিত। নবাব আলীবর্দী খাঁ তার বোন শাহ খানমের জন্য জাফরগঞ্জে একটি প্রাসাদ নির্মাণ করান। শাহ খানমের সাথে মির্জাফরের বিয়ে হওয়ার পর মির্জাফরও এই প্রাসাদেই থাকতেন। এই প্রাসাদেই কোনো এক ঘরে সিরাজকে হত্যা করা হয়, যদিও তা নিয়ে মতভেদ আছে। তবে এই নিয়ে কোনো দ্বিমত নেই যে সিরাজউদ্দৌলার বিশ্বস্ত সেনাপতি মির্জাফরের কূট চাল ও বিশ্বাসঘাতকতায় পলাশির যুদ্ধে সিরাজের পরাজয় ঘটে। তাই এই গেট মির্জাফর গেট বা নিমক হারাম দেউড়ি নামে পরিচিত। এখন চলে এসেছি নসিপুর আকড়াতে। প্রবেশ মূল্য জনপ্রতি 20 টাকা। এই হলো নসিপুর আকড়া। এটি একটি বৈষ্ণব আকড়া এবং সাথে এটি একটি ছোটোখাটো মিউজিয়ামও। রামানুজ অনুগামী লক্ষণ দাস মহারাজ 1168 বঙ্গাব্দে ধর্মীয় প্রচারে মুর্শিদাবাদে এসে জাফরগঞ্জ এলাকায় এই আগড়া স্থাপন করেন এবং রথযাত্রার প্রচলন করেন। এখানেই আছে এই যে রঘুনাথ মন্দির। এখানে চন্দন কাঠের জগন্নাথ, বলরাম, সুভদ্রা বিরাজমান। আছে অষ্টধাতুর ওপর সোনার জল করা রাধাকৃষ্ণের মূর্তি। এখানে ঝুলন যাত্রা হয়, সেই উপলক্ষে রাস হয়। রাসের পুতুল সাজানো আছে। মন্দিরটির ভেতরটা খুব সুন্দর ঝাড়বাতি দ্বারা সুসজ্জিত। মিউজিয়ামে রাখা আছে সেই যুগের রিক্সা। আছে ভারতের প্রথম 80 টাকার গাড়ি। পলাশির যুদ্ধের সাফল্যের পর ইংরেজরা এই গাড়িটিকে মির্জাফরকে দান করেছিলেন। মিউজিয়ামটিতে আরও আছে সেই যুগের ছবি, যুদ্ধে ব্যবহৃত তলোয়ার, অস্ত্র। আছে সেই যুগের ব্যবহৃত বাসনপত্র, রূপোর রথ ইত্যাদি। নবাবের শহর মুর্শিদাবাদ ঘোরার জন্য টাঙ্গা খুব ভালো একটি অপশান। ভাড়া পড়ে পার ডে হিসেবে 1200 টাকা করে, পৌরসভার ফিক্সড করা রেট। তবে দরদাম করে কিছুটা কমানো যায়। চলে এসেছি নসিপুর রাজবাড়িতে। টিকিট মূল্য জনপ্রতি 20 টাকা। কুখ্যাত দেবী সিংহের উত্তরপুরুষ কীর্তিচাঁদের বসতবাড়ি এটি। নবাব মোবারকদৌল্লার সময় রাজস্ব বিভাগের দায়িত্ব পড়েছিল তার ওপর। তিনি অত্যন্ত নৃশংস ছিলেন। 76-এর মন্বন্তরের সময় এবং তারপরও তিনি স্ত্রী পুরুষ নির্বিশেষে প্রত্যেকের ওপরে অমানসিক অত্যাচার করে কর আদায় করতেন। এই বসতবাড়ি নসিপুর রাজবাড়ি প্রায় হাজারদুয়ারির অনুকরণে তৈরি। রাজবাড়ির ভেতরে 10 অবতার ও মহাবীরের মূর্তি আছে। এই রাজবাড়ির ঝুলন যাত্রা উৎসব, রথযাত্রা উৎসব আজও বিখ্যাত। এখানে একটি মিউজিয়ামও আছে। নসিপুর রাজবাড়ি থেকে চলে এলাম কাঠগোলা বাগানে। কাঠগোলা বাগান বাড়ির প্রতিষ্ঠাতা লক্ষ্মীপদ সিং দুগর, ধনপদ সিং দুগর, ছত্রপদ সিং দুগর ও মহিপদ সিং দুগর।
গেট দিয়ে ঢোকার পরে এদের বিশালাকার ঘোড়ায় চড়া মূর্তি দেখা যায়। প্রবেশ মূল্য জনপ্রতি 40 টাকা। প্রথমে ঢুকেই চোখে পড়বে স্টেপওয়েল। এটি রাজস্থানী স্টাইলের স্নানাগার। 1873 সালে জিয়াগঞ্জের ধনকুবের দুগর পরিবারের এই ইউরোপিয়ান আর্কিটেকচারের প্রাসাদটি পর্যটকদের নজর কাড়বেই। রাজবাড়ি সংগ্রহশালাটিতে আছে দুগর পরিবারের আসবাব, খাট, আয়না, মূর্তি, ডাইনিং টেবিল, তৈলচিত্র ইত্যাদি নানান জিনিস। কাঠগোলা বাগানের আরেক আকর্ষণ এখানকার জৈন মন্দির। তোরণ পার করেই এই মন্দির সম্পূর্ণ মার্বেলের তৈরি। মন্দিরের গর্ভগৃহে আছে আদিনাথজির বিগ্রহ, সঙ্গে নানান জৈন তীর্থঙ্করের বিগ্রহ আছে। পরবর্তী গন্তব্য মতিঝিল মসজিদে চলে এসেছি। আলীবর্দী খাঁয়ের বড় মেয়ে ঘসেটি বেগমের স্বামী নওয়াজিস মোহাম্মদ খান মতিঝিল প্রাসাদ নির্মাণ করেন 1753 খ্রিস্টাব্দে। অশ্বক্ষুরাকৃতি একটি ঝিল প্রাসাদটিকে ঘিরে রেখেছিল। ঝিলের সামনের এই মসজিদটি জামা মসজিদ নামে পরিচিত। এখানে রয়েছে নওয়াজিস মোহাম্মদের দত্তক পুত্র একরামদুল্লার সমাধি। একরামদুল্লার অকাল প্রয়াণের 1 বছরের মধ্যেই মারা যায় নওয়াজিস মোহাম্মদ। মসজিদের সামনে দুজনেরই সমাধি আছে। 1765 সালে দেওয়ানি হস্তান্তরের সময় নবাবদের সাথে আলোচনার জন্য লর্ড ক্লাইভ মতিঝিলে এসেছিলেন এবং তখন তিনি মতিঝিলের প্রাসাদেই থাকতেন। মতিঝিল প্রাসাদ বর্তমানে ধ্বংস হয়ে গেছে, রয়ে গেছে শুধু এই প্রাচীন মসজিদটি। এই হলো মতিঝিল। বর্তমানে এই ঝিলকে কেন্দ্র করে বেশ সুন্দর পার্কও গড়ে উঠেছে। বেলা গড়িয়ে এসছে, তাই গরম চায়ে চুমুক দিয়ে চলে এলাম পাশেই মতিঝিল পার্কে। টিকিটের মূল্য জনপ্রতি 30 টাকা। শীতকালে প্রচুর পরিযায়ী পাখি এসে ভিড় করেছে। ঝিলের জলে বোটিংয়েরও ব্যবস্থা আছে। পার্কটি গাছগাছালি ফুল দিয়ে ভীষণ সুন্দর করে সাজানো। মতিঝিল পার্ক দিয়ে শেষ হলো আজকের প্রথম দিনের ভ্রমণ। এখন হোটেলে ফেরার পালা। হোটেলে পৌঁছে গেছি, হোটেল সাগনিক। গতকাল রাত করে চেক ইন করার জন্য রুমগুলো দেখাতে পারিনি। হোটেলের উল্টো দিকে এই যে ট্রেন্ডস। হোটেলের এন্ট্রান্সেই রেস্টুরেন্ট। ডিনারের অর্ডারটা দিয়ে চলে যাব রুমে। ওই হলো রিসেপশন, গতকালও দেখিয়েছিলাম। এই যে লিফট পুরনো আমলের। চলে এলাম 3rd ফ্লোরে। 3rd ফ্লোরের ব্যালকনি থেকে দেখা যাচ্ছে নিচের ট্রেন্ডস। এই হচ্ছে আমাদের রুম 406 নম্বর। ঢুকেই একটা সোফা, পাশেই একটা ছোট্ট টেবিল, একটা আয়না, একটা ছোট ড্রয়ার আর বিছানা, ফ্যান, এসি। এইদিকে একটা ওয়ার্ড্রপ আছে। অলরেডি সব জিনিসপত্র রাখা হয়েছে। এই হচ্ছে ওয়াশরুম। আছে একটা কোমোড, জামা কাপড় রাখার একটি রড,
আয়না, গিজার আছে, বেসিন, বালতি, মগ। ঠিক আছে, বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন। রুমের এক পাশে টিভি, আর এই রুমটির ভাড়া 1100 টাকা। ডিনারে অর্ডার করেছিলাম হাতে গড়া রুটি আর 1 প্লেট চিকেন কষা আর নান। দ্বিতীয় দিন সকালে লুচি, আলুর তরকারি, বাটার টোস্ট, অমলেট আর গরম চা দিয়ে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম দ্বিতীয় দিনের প্রথম গন্তব্যের উদ্দেশ্যে। আজকে প্রথমেই যাব রোশনীবাগে। তার জন্য ভাগীরথী নদীর অপর প্রান্তে যেতে হবে ফেরি করে। এখানে মানুষ এবং যান দুই ফেরি করে এপার ওপার পারাপার করে। নৌকো ভাড়া জনপ্রতি 5 টাকা, তবে আমাদের সাথে যেহেতু টোটো ছিল, টোটোর জন্য লাগলো 30 টাকা। আর এখানকার নৌকোর বিশেষত্ব হলো নৌকোগুলোর ওপর যান চলাচল করবে বলে মাচা দিয়ে ভালো করে চওড়া করে বাঁধা হয়েছে, যাতে করে টোটো, সাইকেল, বাইক সবই পারাপার হতে পারে। রোশনীবাগে আছে সুজাউদ্দিনের সমাধি। কে এই সুজাউদ্দিন? সুজাউদ্দিন হলেন মুর্শিদ কুলি খাঁর জামাই। তিনি ছিলেন অত্যন্ত সৌন্দর্য প্রিয় একজন মানুষ, তাই তাকে মুর্শিদাবাদের শাহজাহান বলা হতো। বাইরে দেওয়া বোর্ড অনুসারে সমাধির শিলালিপি অনুযায়ী তার মৃত্যুর ঠিক 1 বছর আগে 1738-39 সালে নবাব সুজাউদ্দিন নিজেই এখানে সমাধিটি তৈরি করেছিলেন। বাগান প্রাঙ্গণে অবস্থিত এই মসজিদটি 1743 সালে মোহাম্মদ জাং নির্মাণ করেছিলেন। এটা বিশ্বাস করা হয় যে আলীবর্দী খাঁ সিংহাসন পাওয়ার জন্য সুজাউদ্দিনের পুত্র সারাফরাজ খানকে বিশ্বাসঘাতকতার সাথে হত্যা করার জন্য তার অপরাধ থেকে মুক্তি দিতে সুজাউদ্দিনের কবরের কাছাকাছি তার মসজিদ নির্মাণ করেছিলেন। এই মসজিদের পাশেই আছে আলীবর্দী খাঁর আমলে তৈরি একলিঙ্গ দেবের মন্দির। পরবর্তী গন্তব্য খোশবাগ। রোশনীবাগের মতো ভাগীরথীর এই পারে এক নির্জন, শান্ত, স্নিগ্ধ পরিবেশে খোশবাগে অন্তিম শয্যায় শায়িত আছেন নবাব সিরাজউদ্দৌলা। খোশবাগ কথাটি এসেছে খুশবু বাগ থেকে, কারণ সমাধিস্থলটি আগে সুগন্ধি ফুলের গাছ দিয়ে সজ্জিত ছিল। খোশবাগে এখানে নবাব সিরাজউদ্দৌলার সমাধি তো আছেই, তার সাথে সিরাজের দাদু আলীবর্দী খাঁ, সিরাজের ভাই, সিরাজের হত্যাকারী মোহাম্মদী বেগ এবং আরও অনেকের কবর আছে। এটি সিরাজের সমাধি। কিছু লেখা না থাকায় বাকি সমাধিগুলি কোনটা কার সেটা বোঝা যাচ্ছে না। সিরাজের মৃত্যুর পর তার প্রিয়তমা পত্নী লুৎফুন্নেসাকে ঢাকায় বন্দি করে রাখা হয় এবং পরে সেখান থেকে খোশবাগে এনে এই সমাধিস্থলের কেয়ারটেকার হিসেবে নিযুক্ত করা হয়। তিনি এবং তার শিশুকন্যা এখানে নজরবন্দি থাকতেন এবং সমাধিস্থলটি রক্ষণাবেক্ষণ করতেন। তখন সিরাজের সমাধিটি রত্নখচিত কাপড় দিয়ে ঢাকা থাকত এবং প্রতিদিন কোরআন পাঠ হতো। লুৎফুন্নেসার মৃত্যুর পর তাকে সিরাজের পদতলে সমাধিস্থ করা হয়। সিরাজউদ্দৌলার সমাধি দেখার পর রাস্তায় আস্তে আস্তে নেমে পড়লাম এই সরষে খেতে। শীতকালে মুর্শিদাবাদ এলে বাড়তি পাওনা হয় রাস্তার দুধারের হলুদ সরষে ক্ষেত। তাই পরবর্তী গন্তব্যে যাওয়ার আগে রাস্তার দুধারের এই সরষে ক্ষেত দেখে আর স্থির থাকতে পারলাম না, নেমে পড়লাম। এক কথায় অপূর্ব। আমাদের এখনকার গন্তব্য জগৎবন্ধু ধাম ও আশ্রম। এখানে প্রভু জগৎবন্ধু সুন্দরের জন্মস্থান। 1930 সালে কুঞ্জদাস ব্রহ্মচারী এখানে একটি পর্ণকুটির তৈরি করে সাধন ভজন শুরু করেন। ধীরে ধীরে ধাম একটি আশ্রমে পরিণত হয়। ভক্তের সংখ্যাও আস্তে আস্তে বাড়তে থাকে। আশ্রমে সন্ন্যাসী ও ভক্তদের আবাস তৈরি হয়। ধাম পরিসরে বাড়তে থাকে। প্রভু জগৎবন্ধু স্মৃতির রক্ষার জন্য এখানে মন্দিরটি তৈরি হয়। আর বর্তমানে যে 120 ফুট উচ্চতার বিরাট মন্দির তৈরি হয়েছে, যার নাট মন্দিরটিও ভীষণ সুন্দর, এত বড় মন্দির আর মুর্শিদাবাদে নেই। নবাবী আমলে এখানে সংস্কৃতের টোল ছিল। এখন চলে এসেছি কিরিটেশ্বরী মন্দিরে। হিন্দু পুরাণ অনুযায়ী দক্ষ যজ্ঞের পর সতী দেহত্যাগ করেন
বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর অঙ্গ 51টি খণ্ডে খণ্ডিত করেন। প্রতি খণ্ড যেখানে পড়ে সেখানেই তৈরি হয় একটি করে পীঠস্থান। ফারাহাবাগ থেকে 5 মাইল দূরে সতীর কীট পড়ে, আর কিরিট পড়ার পর যে মন্দিরটি এখানে তৈরি হয় এটি কিরিটেশ্বরী মন্দির। মন্দিরটির আসল নাম কিরিটকণা। আর এই এরিয়াতেই আছে অনেক শিব মন্দিরও। এখানে পৌষ মাসের প্রতি মঙ্গলবার গ্রামীণ মেলা বসে। কিরিটেশ্বরী মাতার মূল মন্দিরের কাছেই আছে কিরিটেশ্বরী মাতার গুপ্ত মন্দির। এখানে বিগ্রহের মুখ নেই। এখানেও আছে বেশ কয়েকটি শিব মন্দির। এখন চলে এসেছি পঞ্চমুখী শিব মন্দিরে। ছোট্ট মন্দির, গঠনশৈলী খুব সুন্দর। মন্দিরের গায়ে আছে খুব সুন্দর টেরাকোটার কাজ। 5টি মুখ থাকার কারণে এটি পঞ্চমুখী শিব। আর মূর্তির দুপাশে আছে 2টি শিবলিঙ্গ। এবার চলে এসেছি বড়নগরের 4 বাংলা মন্দির দেখতে। একই উঠোনের চারদিকে 1 বাংলা 4টি মন্দির আছে। এই 4টি মন্দিরকে একত্রে 4 বাংলা মন্দির বলে। ভাগীরথীর কোলে দাঁড়িয়ে থাকা 250 বছরের পুরনো এই মন্দিরগুলির টেরাকোটার কাজ এবং পঙ্কের কাজ অপূর্ব। পাশেই আছে রানী ভবানীর তৈরি ভবানীশ্বর মন্দির। 8 কোণা মন্দিরের ওপরের অংশটি একটি উল্টোনো পদ্ম চাকের মতো। শিবের এই মন্দিরটির 8 দিক থেকে ঘেরা বারান্দা ও 8টি প্রবেশদ্বার আছে। আর মন্দিরের গায়ে চুনবালির অপূর্ব কাজ আছে। এখানেই আছে রাজরাজেশ্বরী দেবীর মন্দির। এই মন্দিরের গর্ভগৃহে রাজরাজেশ্বরী দেবী ছাড়াও আছেন মদনমোহন বিগ্রহ, দ্বাদশ শিবলিঙ্গ, জয়দুর্গা ও করুণাময়ী দেবীর বিগ্রহ। আর এই এলাকাতেই আছে অতি প্রাচীন 2টি শিব মন্দির। আমি এখন দাঁড়িয়ে আছি দেবীপুর ঘাটে। দেবীপুর ফেরিঘাটে যে লেখা আছে ওই পারে পেরিয়ে যাব, নদী পেরিয়ে যাব। পেরিয়ে এসছিলাম, আবার পেরিয়ে যাব। ওখানে গিয়ে আমরা দেখি কি কি দ্রষ্টব্য আছে। তো প্রথমেই দেখব বিখ্যাত সঙ্গীত শিল্পী অরিজিৎ সিংয়ের বাড়ি। তো আর কি কি দেখা যায় দেখি। কুয়াশা মাখা পরিবেশে আবার এগিয়ে চললাম ভাগীরথীর বুক চিরে। প্রথমেই এসে পৌঁছালাম তাঁতি পাড়ায়। এখানে বাড়িতে বাড়িতে মুর্শিদাবাদী সিল্ক তৈরি হয়। শাড়ি তৈরি হচ্ছে এবং শাড়ির সেলও হচ্ছে, চাইলে সংগ্রহ করে নিতে পারেন। এখন চলে এলাম বিখ্যাত সঙ্গীত শিল্পী অরিজিৎ সিংয়ের রেস্টুরেন্ট হেসেলে। রেস্টুরেন্টটি শিল্পীর ফ্যামিলি বিজনেস। রিসেপশনে অরিজিৎ সিংয়ের একটি পেন্সিল স্কেচও আছে। এখানেই দুপুরের লাঞ্চটা অর্ডার করে দিয়েছিলাম। নিয়েছিলাম ফিশ থালি। হেসেল থেকে চলে এলাম অরিজিৎ সিংয়ের বাড়ি দেখতে। পরবর্তী গন্তব্য মুর্শিদাবাদের অন্যতম ও মূল আকর্ষণ হাজারদুয়ারি, যা ছাড়া মুর্শিদাবাদ ভ্রমণ অসম্পূর্ণ। টিকিটের মূল্য জন প্রতি 25 টাকা। মুর্শিদাবাদের অন্যতম আকর্ষণ হাজারদুয়ারি প্রাসাদ। প্রাসাদটির এইরূপ নামকরণের কারণ এর অসংখ্য জানলা দরজা। 900টি আসল এবং 100টি নকল দরজা আছে। 1829 খ্রিস্টাব্দের 29শে আগস্ট নবাব নাজিম হুমায়ুন শাহ
তৎকালীন গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম ক্যাভেন্ডিশ বেন্টিংকের সময় বহু গণ্যমান্য নাগরিকের উপস্থিতিতে ইটালিয়ান স্থাপত্যে গঠিত এই প্রাসাদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এখানেই আছে এই যে সাদা রঙের সিরাজউদ্দৌলার আমলে তৈরি ইমামবাড়া, যেটা হাজারদুয়ারি প্রাসাদের ঠিক বিপরীতেই অবস্থিত। আছে সিরাজউদ্দৌলা নির্মিত মদিনা। আছে মদিনার পাশেই জাহান কোষার মতোই একটা বিশাল বড় কামান, 18 ফুট লম্বা। হাজারদুয়ারি প্রাসাদের ভেতরের কারুকার্য অত্যন্ত সুন্দর। একতলায় অস্ত্রাগার, রেকর্ড ঘর, অফিস ঘর আছে, যেখানে সিরাজের তরোয়ালি, আলবর্দির তরবারি, মীর কাসিমের ছোরা, পলাশির যুদ্ধে ব্যবহৃত অস্ত্র ইত্যাদি অনেক কিছু রয়েছে। দোতলায় আছে আর্ট গ্যালারি, দর্শনীয় বস্তু, সেখানে মুর্শিদ কুলি খাঁ সিরাজের সিংহাসন থেকে শুরু করে দামি দামি ফুলদানি, পালকি, আয়না, মূর্তি ইত্যাদি। যদিও ভেতরে ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। এরপর চলে এলাম নবাব ওয়াসিফ আলী মির্জা নির্মিত প্রাসাদ ওয়াসিফ মঞ্জিলে, যদিও সেটি বন্ধ ছিল। এরপর দেখে নিলাম ওই এলাকায় অবস্থিত ঘড়ি ঘণ্টা। নবাব আমলে তৈরি এই ঘণ্টা এখনও বাজে। এখানেই আছে নবাবী আমলে তৈরি দক্ষিণ গেট। দ্বিতীয় দিনের ভ্রমণ শেষ করে চলে এসেছি হোটেলে। এখানে হোটেল সাগনিকের রুম রেটের চার্ট দেওয়া আছে। রুম রেট শুরু হচ্ছে 715 টাকা থেকে। আমি এটা একটু শেয়ার করে দিলাম। ডিনারে অর্ডার করেছিলাম হাতে গড়া রুটি, চাউ আর চিলি চিকেন। আজ তৃতীয় এবং শেষ দিনে সকাল সকাল ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম। প্রথমেই চলে এলাম আর্মেনিয়ান চার্চ দেখতে। মুর্শিদাবাদ শহরের পাশেই সৈদাবাদে আর্মেনিয়ানদের বসবাস ছিল। পলাশির যুদ্ধের পর তারা এখানে একটি গির্জা ও সমাধি ভবন তৈরি করান। গির্জাটি এখনও আর্মেনিয়ানদের সংস্কৃতি বহন করছে। সম্প্রতি এটিকে সুন্দরভাবে সংস্কারও করা হয়েছে। এখনকার গন্তব্য ডাচ সমাধি ক্ষেত্র। বর্তমানে সমাধিক্ষেত্রটি এএসআই দ্বারা সংরক্ষিত। এখানে আগে ডাচ ফ্যাক্টরি ছিল। মোট 47 জন ব্যক্তির সমাধি আছে এখানে। তার মধ্যে প্রাচীনতম ড্যানিয়েল ভ্যান ডেন মিয়েলের সমাধি। 1721 খ্রিস্টাব্দে তিনি মারা গিয়েছিলেন। ডাচ উপনিবেশের অবসানের পর এটাই প্রথম ইংরেজ অধিকৃত কবরস্থান। 1743 সালে লর্ড কর্নওয়ালিস মারা যাওয়ার পর তাকে এখানেই সমাধিস্থ করা হয়। ডাচ সমাধিক্ষেত্রের এটাই সবচেয়ে বড় ও পুরনো। ডাচ সমাধিক্ষেত্র দেখে চলে এলাম কাশিমবাজারের ব্যাসপুর মন্দিরে। ঢুকেই দেখতে পাওয়া যায় বাম দিকে গণেশের বিগ্রহ। এই ব্যাসপুর শিব মন্দির বাংলার প্রাচীনতম শিব মন্দিরের মধ্যে একটি। প্রায় 17 মিটার উচ্চতার এই মন্দিরের এক বাংলা বারান্দার 3 দিকে ও সামনের দেওয়ালে কার্নিশের নিচে পোড়ামাটির কাজ দেখা যায়, খুব সুন্দর। এই কাজের মাধ্যমে পৌরাণিক দৃশ্যকে খুব সুন্দর ফুটিয়ে তোলা হয়েছে। এরপর দেখে নিলাম কাশিমবাজারের পুরনো রাজবাড়ি, যার এখন অবস্থা জরাজীর্ণ। এরপর চলে এলাম ওল্ড ইংলিশ কবরস্থানটি দেখতে। কাশিমবাজারের আদি ইংরেজ বাসিন্দাদের কবরস্থান এটি, যেখানে 1735 থেকে 1800 খ্রিস্টাব্দের মধ্যে মারা যাওয়া বেশ কয়েকজন ব্যক্তির সমাধি আছে। এখানে মিসেস হেস্টিংস এবং তার শিশুকন্যা এলিজাবেথের সমাধি আছে। এখন চলে এসেছি বহরমপুরের পাতালেশ্বর শিব মন্দিরে। এখানে আগে 108টি শিব মন্দির ছিল। এই মন্দিরের শিবলিঙ্গটি মেঝে থেকে অনেকটা নিচে। এই অঞ্চলেই আছে সতীদাহ ঘাট।
1803 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির চাকরি নিয়ে মুর্শিদাবাদে আসেন। এখানকার সতীদাহের বীভৎসতার রূপ ও তার দুই বৌদিকে সহমৃতা হতে দেখে তিনি সতীদাহ নিবারণ আন্দোলন শুরু করেন বলে অনেকের ধারণা। আর এই হলো পাতালেশ্বর মন্দিরের কাছেই এই সতীদাহ ঘাট। মন্দিরের সামনেই আছে এই বিশাল শিব মূর্তিটি। এরপর জনপ্রতি 40 টাকা দিয়ে টিকিট কেটে দেখে নিলাম কাশিমবাজারের ছোট রাজবাড়ি, যেটি নির্মাণ করেছিলেন অযোধ্যানাথ রায়। বাইরে থেকে রাজবাড়িটি যেমন সুন্দর, ভেতরটাও তেমনি সুন্দর। আর এই নিয়ে কাশিমবাজার রাজবাড়ির একটি ডিটেলস ভিডিও নিয়ে আসব পরবর্তী নিবেদনে। পরবর্তী গন্তব্য বহরমপুরের অন্যতম ঐতিহাসিক নিদর্শন ব্যারাক স্কোয়ার। 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধের পর বহরমপুরে সেনানিবাস স্থাপনের পরিকল্পনা করা হয়। ব্যারাক স্কোয়ার নির্মাণের প্রধান বাস্তুকার ছিলেন কর্নেল এ ক্যাম্বেল। 1857 খ্রিস্টাব্দের 25শে ফেব্রুয়ারি সিপাহী বিদ্রোহের সূচনাও হয় এই ব্যারাক স্কোয়ারেই। এতক্ষণ ঘুরে দুপুরের লাঞ্চ করতে চলে এলাম আমাদের হোটেল সাগনিকে। লাঞ্চ সেরে বেরিয়ে পড়লাম জগৎ শেঠের বাড়ি দেখতে। এসেই কেটে নিলাম টিকিটের মূল্য জনপ্রতি 30 টাকা। ইতিহাস খ্যাত ধনকুবের পরিবারের বাস ছিল একদা এই মহিমাপুরে। এখানে ছিল শেঠদের কাছারি বাড়ি, বাসস্থান, বাগান ও মন্দির। এখন যে জগৎ শেঠের বাড়ির কাছে দাঁড়িয়ে আছি, এই বাড়িটি জগৎ শেঠের অরিজিনাল বাড়ি নয়। অরিজিনাল বাড়িটি কালের স্রোতে ধ্বংস হয়ে গেছে। এই বাড়িটি পরে নতুন করে তৈরি করা হয়। বর্তমানে জগৎ শেঠদের বাসস্থানটি সংগ্রহশালা হিসেবে খুলে দেওয়া হয়েছে পর্যটকদের জন্য। সংগ্রহশালায় রয়েছে শেঠ পরিবারের ব্যবহৃত আসবাব, ফুলদানি, চেয়ার, টেবিল, তৈলচিত্র, সোনারূপার মুদ্রা, বিভিন্ন পোশাক, সোনারূপার জরি দিয়ে নির্মিত বেনারসি শাড়ি, আরও অনেক কিছু। শেঠ বাড়ির অন্দরে এই সুন্দর মন্দিরটি তৈরি করান গোপাল চাঁদ শেঠ। জগৎ শেঠের বাড়ি থেকে বেরিয়ে দেখে নিলাম ত্রিপোলিয়া গেট। মুর্শিদ কুলি খাঁর জামাই নবাব সুজাউদ্দিন চকবাজারের কাছে এই গেটটি নির্মাণ করেন। এই গেটের 3টি খিলানের তলা দিয়ে 3টি রাস্তা চলে গেছে। এই সম্মিলিত গেটগুলোকে একত্রে ত্রিপোলিয়া গেট বলে। এর পরের গন্তব্য চকবাজারে অবস্থিত ত্রিপোলিয়া গেটের কাছে চক মসজিদ। মির্জাফরের অন্যতম পত্নী মুন্নি বেগমের নির্দেশে এই মসজিদ তৈরি হয় 1767 সালে। মুর্শিদাবাদে যতগুলো মসজিদ আছে, এটাই একমাত্র মসজিদ যেটা হচ্ছে 7 গম্বুজ বিশিষ্ট। এই 7 গম্বুজ বিশিষ্ট মসজিদের 7টা গম্বুজের আকার আয়তন কিন্তু সমান নয়। মাঝের যে গম্বুজটা সেটা হচ্ছে সবচেয়ে বড়, তারপরে আস্তে আস্তে বড় থেকে ছোট আবার স্থাপত্যের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে এই চক মসজিদ। টোটাল 4টে মিনার আছে, সামনের দিকে 2টো বড় আর পেছন দিকে ছোট। আর যেই দাদা আমাদের টোটোতে করে খুব ভালো ঘোরাচ্ছেন, তার কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে শেয়ার করে দিলাম। আবার চলে এসেছি ওয়াসিফ মঞ্জিলে। সেদিনকে এসেছিলাম কিন্তু বন্ধ হয়ে যাওয়ার জন্য ভেতরে ঢুকতে পারিনি, তাই আজকে ঢুকে ভেতরে দেখব কি আছে। 10 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকে পড়লাম ওয়াসিফ মঞ্জিলের ভেতরে। নবাব ওয়াসিফ আলী মির্জা বিয়ের আগে এই প্রাসাদটি নির্মাণ করান। প্রাসাদটি হাজারদুয়ারি ও দক্ষিণ গেটের মাঝখানে অবস্থিত। সুন্দর শ্বেতপাথরের সিঁড়ি দিয়ে উপরে এলেই লক্ষ্য পড়বে মার্বেলের মূর্তি, আয়না, আসবাবপত্র। এই প্রাসাদের পূর্ব অংশে ছিল বিশাল বড় মহল সরাই। এই মহল সরাইয়ের একটি কক্ষের ছাদ, দেওয়াল, দরজা সোনার জলে চিত্রিত ছিল। কক্ষটির নাম ছিল সোনা মহল। ওয়াসিফ মঞ্জিলের উল্টো দিকেই আছে সাদা মসজিদ।
মনে করা হয় এই মসজিদটি সিরাজউদ্দৌলার সময়কালে নির্মিত। আজকে এটি ছিল আমাদের তৃতীয় এবং শেষ দিনের শেষ গন্তব্য। এবার স্টেশনে যাওয়ার পালা। মুর্শিদাবাদ স্টেশনে পৌঁছে গেছি। ধরবো 13114 হাজারদুয়ারি এক্সপ্রেস বিকেল 5:21। এবার বলি, এই মুর্শিদাবাদ ট্রিপে 3 দিনে খরচ পড়েছে টোটাল জনপ্রতি 5,500 টাকা মতো। এখন বাড়ি ফেরার পালা। আর আজকের ভিডিও এখানেই শেষ করব। আর যাওয়ার আগে বলি, বিভিন্ন জায়গার নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।